আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে একটা রহস্যজনক বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে গোপনে ঢাকায় 3 মার্কিন বিশেষজ্ঞ। এর মধ্যে সেনা সংশ্লিষ্টতা কেন? ঢাকার গুলশানের বিলাসবহুল 5 তারা হোটেল দ্য ওয়েস্টিন গত 11 জুলাই থেকে সেখানে অত্যন্ত গোপনে এসে উঠেছেন কয়েকজন মার্কিন নাগরিক। তাদের ঘিরে এখন ঢাকা, দিল্লি থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে নানা গুঞ্জন। কেন? সাধারণ কোনো হইচই ছাড়া, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বাংলাদেশে পা রাখলেন আমেরিকার 3 জন শীর্ষস্থানীয় মহামারী বিশেষজ্ঞ। আর সবচেয়ে বড় প্রশ্ন, তাদের মধ্যে একজন কেন মার্কিন সেনাবাহিনীর একজন বায়ো ডিফেন্স বা জৈব প্রতিরক্ষা বিষয়ের দুর্ধর্ষ অফিসার। হ্যাঁ, আর 16 জুলাই ভারতের প্রখ্যাত ও অত্যন্ত প্রভাবশালী অনুসন্ধানী সাংবাদিক চন্দন নন্দী উত্তর পূর্ব ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছেন। এই মুহূর্তে ভিডিওতে আমরা চন্দন নন্দীর সেই রিপোর্টের প্রতিটি লাইন বিশ্লেষণ করব এবং জানার চেষ্টা করব আমেরিকান দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে চলা এই অতি গোপনীয় সফরের নেপথ্য উদ্দেশ্য আসলে কি। স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, সাংবাদিক চন্দন নন্দীর সংগ্রহ করা তথ্য অনুযায়ী এই হাই প্রোফাইল প্রতিনিধি দলে মূলত 3 জন মূল ব্যক্তি রয়েছেন। এক, অ্যাডাম ক্রলি। তিনি গত 11 জুলাই বিকেলে গুলশানের ওয়েস্টিন হোটেলে চেক ইন করেন। তাকে রাখা হয়েছে একটি সম্পূর্ণ আলাদা রুমে। তার সফরের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামীকাল 17 জুলাই পর্যন্ত। 2, লেফটেন্যান্ট কর্নেল ভেনেসা মেলানসন। অ্যাডাম ক্রলির সাথে একই দিন অর্থাৎ 11 জুলাই বিকেলেই ওয়েস্টিনে এসে পৌঁছান এই নারী কর্মকর্তা। তিনিও আলাদা কক্ষে অবস্থান করছেন এবং তার ফেরার তারিখ আগামী পরশু 18 জুলাই। 3, ডক্টর স্টিফানি ফাজেকা সেলিয়ার। এদের ঠিক একদিন পর অর্থাৎ 12 জুলাই একই হোটেলে মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে এসে ওঠেন এই নারী বিজ্ঞানী। তবে তার সফরের সময়সীমা কিন্তু অনেক দীর্ঘ। তিনি থাকছেন আগামী 26 জুলাই পর্যন্ত। কিন্তু এখানেই কি শেষ? না। নির্ভরযোগ্য কিন্তু অপ্রাতিষ্ঠানিক কিছু সূত্র বলছে এই 3 জন মহামারী বিশেষজ্ঞ ছাড়াও একই সময় আরো 3 জন মার্কিন কর্মকর্তা ওয়েস্টিন হোটেলে চেক ইন করেছেন, যাদের ব্যাকগ্রাউন্ডে রয়েছে কঠোর নিরাপত্তা বা ইন্টেলিজেন্স সংশ্লিষ্টতা। বাংলাদেশ সরকারের কোন দপ্তরে বা কার সাথে তারা দেখা করছেন তা সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। এবার আসা যাক এই সফরের সবচেয়ে সংবেদনশীল জায়গায়। প্রতিনিধি দলের অন্যতম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ভেনেসা মেলানসন। তিনি কোনো সাধারণ সিভিল ডাক্তার বা গবেষক নন। তার প্রোফাইল ঘেটে দেখা যায় তিনি দীর্ঘদিন মার্কিন সেনাবাহিনীর মেডিকেল সার্ভিস কোর্স এ সক্রিয় দায়িত্ব পালন করেছেন। আরো বিপজ্জনক তথ্য হলো তিনি মার্কিন সেনাবাহিনীর অত্যন্ত সংবেদনশীল প্রতিষ্ঠান ইউএস আর্মি মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট অফ ইনফেকটিয়াস ডিজিজের একজন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বা প্রধান গবেষক হিসেবে কাজ করেছেন। এই প্রতিষ্ঠানটি মূলত বায়ো ডিফেন্স বা জৈব অস্ত্র প্রতিরোধ গবেষণা নিয়ে কাজ করে। ভেনেসা মেলানসন ইবোলা এবং মারবার্গ ভাইরাসের মতো অত্যন্ত মারাত্মক ও প্রাণঘাতী সোয়াচে ভাইরাসের ভ্যাকসিন তৈরির গবেষণায় সরাসরি যুক্ত ছিলেন। দীর্ঘ 14 বছর মার্কিন সেনাবাহিনীতে সক্রিয় দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি ইউএস আর্মি রিজার্ভে কর্মরত আছেন। এখন প্রশ্ন হলো, একজন সাধারণ মহামারী বিশেষজ্ঞের জায়গায় এমন একজন দুর্ধর্ষ মার্কিন সেনা গবেষক, যিনি জৈব প্রতিরক্ষা বা বায়ো ওয়ারফেয়ার নিয়ে কাজ করেন, তাকে কেন অত্যন্ত নিভৃতে ঢাকায় নিয়ে আসা হলো? মার্কিন দূতাবাস কিংবা বাংলাদেশ সরকার কোনো পক্ষই কিন্তু আজ পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি। ভেনেসা মেলানসনের পাশে বাকি যে 2 জন আছেন তারাও কিন্তু নিজ নিজ ক্ষেত্রে বিশ্বমানের বিশেষজ্ঞ। প্রথমে আসি অ্যাডাম ক্রলির কথায়। তিনি আমেরিকার অত্যন্ত সম্মানজনক
প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সংক্ষেপে সিডিসি এর সাথে যুক্ত। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত বার্কলে ইউনিভার্সিটির সাথেও কাজ করেন। মহামারী প্রতিরোধ, বায়োসিকিউরিটি বা স্বাস্থ্য নিরাপত্তা এবং কোনো এলাকায় নতুন কোনো রোগ ছড়িয়ে পড়ার একদম প্রাথমিক ধাপে তা শনাক্ত করার কাজে তার দীর্ঘ ক্যারিয়ার রয়েছে। আর তৃতীয় কর্মকর্তা ডক্টর স্টিফানি ফাজেকাস সেলিয়ার হলেন একজন ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট এবং বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার একজন প্রভাবশালী লিডার। তিনি মূলত ওয়ান হেলথ ধারণার উপর কাজ করেন, অর্থাৎ মানুষ, প্রাণী এবং পরিবেশের মেলবন্ধনে কিভাবে নতুন মহামারী ছড়ানো আটকানো যায় সেটি তার কাজ। তিনি সিডিসির হয়ে এর আগে কাজাকস্তান, কলম্বিয়া, সেশেলস এবং সুইজারল্যান্ডের মতো দেশে কাজ করেছেন। তার 26 জুলাই পর্যন্ত দীর্ঘ অবস্থান এটাই ইঙ্গিত করে যে বাংলাদেশের গভীর কোনো স্বাস্থ্য কাঠামো, পশু সম্পদ বা পরিবেশের সাথে সম্পর্কিত কোনো স্পর্শকাতর বিষয়ে চুলচেরা মূল্যায়ন করতে এসেছেন তিনি। সাধারণত এ ধরনের হাই প্রোফাইল প্রতিনিধি দল যখন কোনো দেশে আসে তখন দ্বিপাক্ষিক বৈঠক, সমঝোতা স্মারক বা যৌথ সেমিনারের আয়োজন করা হয়। কিন্তু এই সফরের ক্ষেত্রে কেন চারিদিকে টিন পতন, নীরবতা? কেন বাংলাদেশ সরকার বা ঢাকার মার্কিন দূতাবাস একটি শব্দ মিডিয়াকে জানাচ্ছে না? চন্দন নন্দী তার প্রতিবেদনে উল্লেখ করেছেন যে কোনো দেশের কূটনৈতিক মিশন প্রায়ই তাদের চলমান প্রকল্প তদারকি বা মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ পাঠিয়ে থাকে, যে সব সময় প্রচার করা হয় না। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার সামগ্রিক ভূ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে নিজেদের বলয়ে টানতে ওয়াশিংটন যখন একের পর এক কূটনৈতিক চাল চালছে, ঠিক তখনই এই নীরব সফর জনমনে নানা জল্পনা কল্পনার ডালপালা মেলছে। এখন প্রশ্ন উঠছে, এদিকে কেবলই একটি নিয়মিত সাধারণ পাবলিক হেলথ কোঅপারেশন বা স্বাস্থ্য খাতের সমীক্ষা, নাকি এর পেছনে রয়েছে কোনো সামরিক বা জৈব নিরাপত্তা বিষয়ক গোপন চুক্তি বা এজেন্ডা? ঘটনাটি আসলে কি তা হয়তো আগামী দিনগুলোতে মার্কিন দূতাবাস বা বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক কোনো বিবৃতির মাধ্যমে পরিষ্কার হবে। তবে সাংবাদিক চন্দন নন্দীর এই অনুসন্ধানী প্রতিবেদনটি যে বাংলাদেশ ও ভারতের নীতি নির্ধারকদের মনে বড় এক ধরনের আলোড়ন তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না। আমেরিকার এই তুখোড় বায়োডিফেন্স ও মহামারী বিশেষজ্ঞদের এই গোপনীয় সফরের আসল উদ্দেশ্য আসলে কি হতে পারে? কি হতে পারে সেটি দেখতে হলে নিশ্চয়ই অপেক্ষা করতে হবে যে সামনে কোনো সরকারের পক্ষ থেকে কিংবা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ঘোষণা দেয় কিনা, কিংবা এই রহস্যের কুল কিনারাহীন রহস্যই থেকে যায় কিনা, এটি দেখতে হলে অবশ্যই সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। আমরা নিশ্চয়ই দেখব। দর্শক, এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক্সক্লুসিভ ও রহস্যময়ী বিশ্লেষণে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার মাঠে নেমেই একেবারে ক্রিকেটের পরিভাষায় যাকে বলে ঝোড়ো ব্যাটিং তাই শুরু করে দিয়েছে। যেসব ব্যাপার চৌঠা মের আগে ভাবা যেত না সেসব কাজ হচ্ছে। যাদের স্বার্থে ঘা লাগছিল আগে তারা যে এখন প্রতিবাদ করেনি তা নয়। ফলতা, রাজাবাজার, পার্ক সার্কাস, বারুইপুর সব জায়গায় চেষ্টা হয়েছে একটা গোলমাল পাকাবার, কিন্তু সে প্রতিবাদ দানা বাঁধেনি। এমনকি এই যে গুন্ডা দমন আইন লাগু হয়ে গেল রাজ্যে, তার বিরুদ্ধেও প্রতিবাদের বাজার একেবারে ঠান্ডা। একটা ছোটখাটো মিছিল পর্যন্ত করার সাহস পায়নি রাজ্যের এই যে সরকার, তার বিরোধীরা, সিপিএম, কংগ্রেস এরা। আর মমতা ব্যানার্জির পার্টির কথা তো ছেড়েই দিলাম, তারা দেশ বাঁচাবে, রাজ্য বাঁচাবে কি, তারা ঘর বাঁচাতেই হিমশিম। ফলে
শুভেন্দু এখন ব্রায়ান লারা কিংবা সচিন তেন্ডুলকর কিংবা আরো সাম্প্রতিক উদাহরণ বৈভব সূর্যবংশী, সেই এক মেজাজে শুভেন্দু এমন আর একটা শট নিয়েছেন যেটা বামেদের ধর্মনিরপেক্ষ নাক একেবারে ঝামা ঘষে লাল করে দেয়া শুধু নয়, পুরো নাকটাই কেটে দিয়েছে। আর মমতার দল তো নিজেরাই নিজেদের কাপড় খুলছে, সেখানে বিজেপির কি আর দরকার? যে শটটা বা ডিসিশনটাকে মাথায় রেখে কথাটা বললাম সেটা হলো তসলিমা নাসরিনকে এই রাজ্যে নেমন্তন্ন করে একেবারে ঢাক ঢোল পিটিয়ে নিয়ে আসার খবরটা, সেই ব্যাপারটা। কয়েকদিন পরেই তসলিমা নাসরিনকে রীতিমতো সভা করে গলায় মালা চন্দন পরিয়ে বরণ করা হবে রাজ্যে। সেই ব্যাপারে 31শে জুলাই তিনি আসছেন রাজ্যে, আর 1 আগস্ট শুনছি যে রবীন্দ্র সদনে তাকে সমাদর করা হবে, অভ্যর্থনা করা হবে। কাকে? তসলিমা নাসরিনকে। আর কে করবেন তাকে বরণ সমাদর? কে করবেন? স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিহাসের চাকা যে এভাবে একেবারে উল্টো দিকে ঘুরে যাবে, আর সেটা যে বিজেপির মতো প্রতিক্রিয়াশীল অশিক্ষিত গোবলয়ের দল, গোবলয়, উত্তর দিকের উত্তরপ্রদেশ ইত্যাদি উত্তরের রাজ্যগুলোকে আমরা আমাদের বাঙালি গর্ব করে বলি গোবলয়ের দল। তারা যদি বলতো আমাদেরকে ছাগল বলয়ের দল, ছাগ বলয়ের দল, সেটা বোধহয় খুব একটা ভুল হতো না। তো যাই হোক, বিজেপির মতো প্রতিক্রিয়াশীল অশিক্ষিত গোবলয়ের দল কিংবা বাংলার সর্বনাশের অন্যতম খলনায়ক জ্যোতি বসু যে দলকে একদা বলেছিলেন বর্বরদের দল, সেই বর্বরদের দলের হাত ধরে পশ্চিমবঙ্গে এক নতুন রাজনীতি যে ঘুরবে, সমাজনীতি, বৌদ্ধিক নীতি যে ঘুরবে, এটা তো ভাবনাতেও আসেনি। অথচ তাই হচ্ছে। সব দেখে শুনে বলা যায় রাজ্যের বিজেপি সরকারের এই তসলিমা আখ্যান, এটা এক ঢিলে অনেক পাখি মারা। এখনকার প্রতিবেদন এই বিষয়টি নিয়ে সঙ্গে থাকবেন। যে খবর পাচ্ছি, প্রায় 2 দশক পর তসলিমা নাসরিন আগামী 31শে জুলাই 2026 কলকাতায় আসছেন এবং 1 আগস্ট রবীন্দ্র সদনে ধর্মনিরপেক্ষ মিশন নামে একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। যে অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু মন্ত্রী এবং বিজেপির নেতারা থাকবেন, তসলিমাকে স্বাগত জানাবেন। এই ঘটনার তাৎপর্য কিন্তু ছোট্ট নয়, বিশাল। আর পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে ধর্মনিরপেক্ষ নামের কৃষি ফার্মে মৌলবাদ নামক ফসলেরই চাষ হয়ে থাকে, আজ থেকে নয়, সেই দেশ ভাগের আগে থেকেই, সেখানে তসলিমার এই সাড়ম্বর প্রত্যাবর্তনকে যদি একটা সামাজিক বা সাংস্কৃতিক বিপ্লব বলা হয়, তাহলে সেটা বেশি বলা হবে না। কেন বলছি কথা? সেটা বুঝতে হলে আমাদের 3 দশক পেছনে হাঁটতে হবে। সেই অল্প কথায় সেইটা একটু নিয়ে আসি। তসলিমা নাসরিন 1994 সালে তার জন্মভূমি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। এর কারণ ছিল তার প্রথা বিরোধী ও মুক্ত চিন্তামূলক লেখালেখি, যেটা বাংলাদেশের মৌলবাদী মুসলিম সমাজ সেটা গ্রহণ করতে পারেনি। তার উপন্যাস লজ্জা 1993-তে প্রকাশের পর বাংলাদেশে ধর্মীয় কট্টরপন্থী গোষ্ঠীগুলো তার বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দেয়।
তারা অভিযোগ তোলে যে তসলিমা ইসলাম ধর্মের অবমাননা করেছেন, তসলিমা ইসলাম ধর্মের অবমাননা করেছেন। এর ফলে তার মাথার দাম ঘোষণা করা হয় এবং তার বিরুদ্ধে সরকারি ও বেসরকারি এই দুই মহল থেকেই প্রবল চাপ সৃষ্টি করা হয়। এক পর্যায়ে মৌলবাদী সংগঠনগুলোর ফতোয়া এবং লাগাতার প্রাণনাশের হুমকির মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকে তিনি মূলত নির্বাসিত জীবন কাটিয়েছেন। ইউরোপ, আমেরিকা ও পরবর্তীতে ভারতে দীর্ঘ সময় ধরে অবস্থান করলেও বাংলাদেশ সরকার আজও তার উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। এরপর স্মৃতিকে নিয়ে আসুন 2007 সালে। 2007-এর পশ্চিমবঙ্গ, সিটি অফ জয় কলকাতা, ভারতের সাহিত্য, শিল্প, সংস্কৃতির পীঠস্থান কলকাতা। তসলিমা এসেছেন এই শহরে, উদ্দেশ্য এখানেই থাকবেন। রাজ্যে তখন কমিউনিস্ট সরকার, সেটা ভেবেই হয়তো এসেছিলেন, কমিউনিস্ট ধর্মনিরপেক্ষ তো সেই নেতৃত্বে, কমিউনিস্টদের নেতৃত্বে আগমার্কা কমিউনিস্ট সিপিএম ছিল, যারা নিজেদেরকে সেকুলারিজমের শেষ কথা বলে প্রচার করে। তসলিমা ভাবলেন আর তাকে নোঙর উপড়ে ফেলা নৌকার মতো ঝড়ের নদীতে ঘুরে বেড়াতে হবে না, কলকাতায় স্থিত হবেন। কিন্তু বাদ সাধল মৌলবাদীরা। তারা কি করলো? সিটি অফ জয়কে সিটি অফ ভয় করে তুললেন। মুসলমানদের বিভিন্ন সংগঠন 2007 সালের 21শে নভেম্বর তসলিমা তাড়াও বিক্ষোভে বিপর্যস্ত করে দিল কলকাতাকে। বিশাল হিংসাশ্রয়ী জমায়েত করলো মুসলমানরা। পার্ক সার্কাস সহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জনজীবন স্তব্ধ হলো, যানবাহন, দোকানপাট পুড়ল, কারফিউ জারি করতে বাধ্য হলো সরকার। মৌলবাদী শক্তির দাবি একটাই, তসলিমা নাসরিন ধর্মদ্রোহী, অতএব তার মুন্ডু চাই, তাকে কলকাতায় থাকতে দেব না। বামফ্রন্ট সরকার তখন নন্দীগ্রাম আর সিঙ্গুর আন্দোলনের চাপে জনরোষের মুখে পড়েছে। এমতো অবস্থায় সংখ্যালঘু ভোট ব্যাংকে অটুট রাখতে সরকার যে কোনোভাবে ধর্মীয় গোষ্ঠীগুলোর সাথে আঁতাত করতে চাইছিল। তসলিমা নাসরিন হয়ে উঠেছিলেন সেই রাজনৈতিক আঁতাতের বলি। বুদ্ধদেব ভট্টাচার্য সরকার আইন শৃঙ্খলার দোহাই দিয়ে তসলিমাকে কার্যত ঘরবন্দি করে ফেলেছিল। শেষ পর্যন্ত 21শে নভেম্বর 2007-এ কলকাতার ওই সহিংস দাঙ্গার পরিস্থিতির ফলে এটা ছিল সরকার আরো বড় ভয় পেয়ে গেল। সরকার তখন নিরাপত্তার অজুহাতে তাকে শহর ছাড়তে বাধ্য করে, যা ছিল ওই কমিউনিস্টদের রাজনৈতিক আত্মসমর্পণ। কিভাবে তাড়ানো হয়েছিল? রাজ্য প্রশাসন তাকে সরাসরি বহিষ্কার বলেনি, কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি করেছিল যেখানে তার পক্ষে থাকাটা অসম্ভব হয়ে পড়ে। রাজ্য পুলিশ নিষ্ক্রিয় হয়েছিল আর দাঙ্গা একেবারে নিমন্ত্রণ করে নিয়ে আসছিল সরকার যে তোমরা এসো, দাঙ্গা করো। এই সুযোগ দিয়ে মৌলবাদী গোষ্ঠীগুলোকে রাজপথে খোলা ছুট দিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গের বাম সরকার। শেষ পর্যন্ত কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে তাকে প্রথমে রাজস্থানে এবং পরে ভারতের বাইরে পাঠাতে বাধ্য করা হয়েছিল। এটি ছিল একটি গণতান্ত্রিক সরকারের জন্য চরম ব্যর্থতা, কারণ তারা একজন নাগরিক বা অতিথির বাক স্বাধীনতা রক্ষা করার চেয়ে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষাকে অগ্রাধিকার দিয়েছিল, আত্মসমর্পণ করেছিল ইসলামী মৌলবাদের কাছে। মৌলবাদের কাছে এভাবে আত্মসমর্পণ করেও যদিও শেষ রক্ষা হয়নি কমিউনিস্টদের। 2011-এ তাদের হটিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস দখল করলো রাজ্যের ক্ষমতা। আর ক্ষমতায় টিকে থাকার জন্য তারা আরো বেশি নির্ভর করলো মুসলিম ভোটের ওপর, মৌলবাদের ওপর। তাদের দীর্ঘ 15 বছরে এই রাজ্য বা কলকাতায় আসার চিন্তা
তসলিমাও করেননি, আর কোন দিক থেকে ওটা সম্ভবও ছিল না, কারণ মৌলবাদের কাছে পশ্চিমবঙ্গের সরকার পুরোপুরি সারেন্ডার করে দিয়েছিল। এই প্রেক্ষাপটে যখন রাজ্যে মমতা ব্যানার্জির সরকার চলে গেছে, সিপিএম বামফ্রন্ট তারাও প্রান্তিক শক্তি হয়ে গেছে, ক্ষমতায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলে এসেছে বিজেপি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার স্থাপিত হয়েছে রাজ্যে, তখন তসলিমা নাসরিনের এই প্রত্যাবর্তনকে কেবল একটি সাধারণ ফিরে আসা হিসেবে দেখলে ভুল হবে। এর গভীর তাৎপর্য রয়েছে, কারণ বর্তমান বিজেপি সরকার তসলিমা নাসরিনের আগমনকে শুধু যে প্রশ্রয় দিচ্ছে তা নয়, তার এই আগমনের পেছনে রয়েছে সরকারের সুনির্দিষ্ট কিছু বার্তা। তসলিমা নাসরিনকে রাজ্য সরকারের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রবীন্দ্র সদনের মতো জায়গায় তাকে সম্বর্ধনা দেওয়ার বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করাই যায়। সবার আগে বলি, বাংলাদেশের প্রতি কি একটি বার্তা দেয়া হলো? এটি অবশ্যই বাংলাদেশের জন্য একটি শক্তিশালী প্রতীকী বার্তা গেল। বর্তমান বিজেপি সরকার তসলিমাকে স্বাগত জানিয়ে পরোক্ষভাবে এটাই বুঝিয়ে দিল বাংলাদেশকে যে তারা দক্ষিণ এশিয়ায় মৌলবাদ বিরোধী লড়াইয়ে তসলিমা নাসরিনের অবস্থানকে নৈতিক সমর্থন দিচ্ছে। এটি বাংলাদেশের রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদের জন্য একটি বড় অস্বস্তির কারণ হতে পারে, যারা তসলিমাকে বিতর্কিত বলে দূরে রেখেছিল, মৌলবাদের চাপে তসলিমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। এটা কি বাংলাদেশের সাথে সংঘাতের বার্তা দিচ্ছে? না, সরাসরি কোনো সংঘাত বা যুদ্ধের বার্তা নয়, তবে এটি মতাদর্শিক সংঘাতের একটি বহিঃপ্রকাশ। বিজেপি সরকার এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট করছে যে তাদের কাছে মত প্রকাশের স্বাধীনতা ও উদারনৈতিক মূল্যবোধ খুব বড় ইস্যু। এটা দুই দেশের সম্পর্কের সমীকরণে কট্টরপন্থীদের প্রভাব কমিয়ে জাতীয়তাবাদী ও উদারপন্থী রাজনীতির মেরুকরণকে, জাতীয়তাবাদী এবং উদারপন্থী রাজনীতিকে ফিরিয়ে নিয়ে আসবে এবং রক্ষণশীল রাজনীতির বিরুদ্ধে মেরুকরণকে স্পষ্ট করে তুলবে। এছাড়া মত প্রকাশের স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠা, সেটাও এই বার্তার মধ্যে তসলিমা নাসরিনকে দিয়ে দিতে চাইল বিজেপি সরকার। নৈতিকভাবে এটি একটি দীর্ঘ প্রতীক্ষিত ঘটনা। দীর্ঘ 20 বছর একজন লেখককে তার প্রিয় শহরে আসতে না দেয়াটা যে চরম অবিচার ছিল, এই সফরের মাধ্যমে তার একটি প্রতীকী অবসান ঘটছে। প্রতীকী নয়, তিনি এখানেই থাকবেন। মৌলবাদ বনাম উদারতাবাদ, সেই লড়াইটাও এলো সামনে। তসলিমা নাসরিনকে মৌলবাদ বিরোধী লড়াইয়ের মুখ হিসেবে তুলে ধরছে বিজেপি সরকার। এটি ধর্মীয় রক্ষণশীলতার বিরুদ্ধে একটি বৃহত্তর বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ইঙ্গিত দেয়। আবার বলি, এই ইঙ্গিত শুধু যে ইসলামী উগ্রপন্থীদের জন্য তা নয়, এই ইঙ্গিত কিন্তু ধর্ম নিয়ে যারা বিজেপির মধ্যে যারা হার্ডকোর লাইনে আছে তাদের কাছে এই ধর্ম। এরকম হার্ডকোর লাইনে তসলিমা নাসরিনকে ফিরতে দেওয়ার বিরুদ্ধে বক্তব্য রেখে এরকম হার্ডকোর হিন্দুত্ববাদীরা ফেসবুকে আসছে, সামাজিক মাধ্যমে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সরকার, বিজেপি তাদেরকে কোন রকম পাত্তা দেবে না, এটাই বুঝিয়ে দিচ্ছে তসলিমা নাসরিনকে এইভাবে ডেকে নিয়ে আসায়। ধর্মীয় তাৎপর্যটা কি? এর একটা সামাজিক প্রতিক্রিয়া। অতীতে তসলিমা নাসরিনের বই নিয়ে যে বিক্ষোভ, আন্দোলন ও বিশৃঙ্খলা হয়েছিল এই রাজ্যে, বর্তমান সরকার তা কঠোরভাবে নিয়ন্ত্রণের বার্তা দিয়েছে। তবে ধর্মীয় গোষ্ঠীগুলোর তরফ থেকে যদি কোনো বিক্ষোভ আর অসহযোগিতার সম্ভাবনা একটা অনেকেই বলছেন বটে, কিন্তু
গত কিছুদিন ধরে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এই রাজ্যে, যেভাবে মৌলবাদের বিরুদ্ধে আইনের শাসনের হাত ক্রমশ লম্বা আর শক্ত হয়ে উঠছে, তাতে মৌলবাদী শক্তির দিকে চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিল এই সরকার। এর আগে যেমন দিয়েছে কয়েকটি ঘটনায়, সে ঘটনাগুলো কি দেখুন। ক্ষমতায় এসেই এই সরকার গোহত্যা নিয়ে বহু পুরনো একটা আইনকে নতুন করে সামনে নিয়ে এসে প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দ্বিতীয় চ্যালেঞ্জ মসজিদে মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা। তৃতীয়ত রাজপথে নামাজ পড়া নিষিদ্ধ করা। চতুর্থত পাক সার্কাসে বুলডোজার ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদকে দমন করা। পঞ্চমত কলকাতা বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদকে বন্ধ করে দেয়া ইত্যাদি। সরকার বুঝিয়ে দিয়েছে আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো চাপের কাছে ঘাড় নোয়াবে না এই সরকার। মমতা ব্যানার্জি এবং কমিউনিস্টরা যে মৌলবাদী শক্তিকে খুব গুরুত্ব দিয়ে বলেছিলেন, এবং মমতা বলেছিলেন তো যে এরা খেপে গেলে কয়েক মিনিটের মধ্যে নাকি হিন্দুদের শেষ করে দিতে পারে। শুভেন্দুর নতুন সরকার বুঝিয়ে দিয়েছে আইনের হাত লম্বা আর শক্ত হলে সে সব হুমকি ফাঁকা বুলি মাত্র। আর এই ভাবনা থেকেই তসলিমাকে রাজ্যে নিমন্ত্রণ করে বিজেপি সরকার মৌলবাদ ও তার সহযোগী শক্তিদের বিরুদ্ধে লড়াইয়ের আরেকটি ফ্রন্ট খুললেন। এটা শুধুমাত্র বৌদ্ধিক ফ্রন্টের লড়াই নয়, এটা সার্বিক লড়াই। ফলত তসলিমা নাসরিনের এই প্রত্যাবর্তন কেবল একজন ব্যক্তির ফিরে আসা নয়, বরং এটি পশ্চিমবঙ্গের পরিবর্তিত রাজনীতির এক নতুন যুগের ইঙ্গিত। সরকার পরিবর্তনের পর এই প্রথম কোন বিতর্কিত ব্যক্তিত্বের সফরকে কেন্দ্র করে রাজ্য সরকার সরাসরি এমন ইতিবাচক ভূমিকা নিচ্ছে যা রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিসরে বড় ধরনের পরিবর্তনের সূচনা করছে। সেই পরিবর্তন রাজ্যের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী সমাজের গালেও একটা প্রকাণ্ড বিরাশী শিক্ষার চপেটাঘাত। বামেদের ছত্রছায়ায় থেকে যে বুদ্ধিজীবীরা তসলিমা কাণ্ডে ইসলামী মৌলবাদের বিরুদ্ধে মুখ খুলেননি, তৃণমূল আমলে মমতার দুধেল গায়ে রাজনীতিকে সমর্থন দিয়ে এসেছেন উচ্ছিষ্ট মানে এটোকাটা পাওয়ার লোভে, তারা আজ সরস্বতীর বড় পুত্র হিসেবে সারস্বত নাম নিয়ে তসলিমার প্রত্যাবর্তনকে সমর্থন জানাচ্ছেন। কি এই প্রেক্ষাপটে বর্তমান প্রত্যাবর্তনের তাৎপর্য বললামই। এই তাৎপর্য কেবল এটা তাহলে কি কি দাঁড়ালো তাৎপর্যগুলো? এক হচ্ছে বামপন্থার রাজনৈতিক দেউলিয়াত্ব বনাম বিজেপির রাজনৈতিক চাল, সেটা এখানে বুঝিয়ে দিল। বামফ্রন্ট সরকার সেকুলারিজম বা সংখ্যালঘু তোষণের দোহাই দিয়ে যাকে তাড়িয়েছিল, সেই রাজনীতিটাই বড় প্রশ্ন চিহ্নের মুখে এনে দিল বিজেপি সরকার। দ্বিতীয়ত মত প্রকাশের স্বাধীনতার নতুন সংজ্ঞা দিল এই সরকার। তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার মাধ্যমে বিজেপি সরকার একটি সাহসী বার্তা দিল। যে কোনো ধরনের ধর্মীয় উগ্রপন্থাকে, আবার খেয়াল করবেন, শুধু মুসলিম নয়, ইসলামী মৌলবাদ নয়, উগ্রবাদ নয়, যে কোনো ধর্মীয় উগ্রপন্থাকে এই সরকার প্রশ্রয় দেবে না। ঠিক আছে, এটা দেখালো। এবং তারপরে কি আছে? ইতিহাসের পুনরাবৃত্তি বনাম পরিবর্তনের দাবি, এবং এই দাবিতে ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটিয়ে একজন বুঝিয়ে দিল এই সরকার যে এই সরকার নতুন ইতিহাস তৈরি করবে। তসলিমার প্রত্যাবর্তন প্রমাণ করে যে রাষ্ট্র চাইলে যে কোনো অশুভ শক্তিকে দমন করতে পারে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে। তসলিমা নাসরিনের প্রস্থান ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাষ্ট্রের নতি স্বীকারের প্রতীক, মৌলবাদের উত্থানের প্রতীক, আর তার প্রত্যাবর্তন হলো রাজনৈতিক শক্তিমত্তার প্রদর্শনী।
একজন লেখকের ঘরে ফেরা মনে হতে পারে এই ঘটনাটা, কিন্তু এটি আসলে বহু দশকের রাজনৈতিক বিবর্তনের একটা চূড়ান্ত মাইল ফলক। বর্তমান সরকার এই ঘটনাকে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক আধিপত্যকে সুসংহত করার পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসকে নতুন করে লিখছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিজেপি তার এই প্রচেষ্টায়, এই লেখায় ইতিহাসকে নতুন করে লেখা, ভবিষ্যৎকে নতুন দিশা দেওয়ার এই প্রচেষ্টায় সফল হবে। দর্শক, আপনি কিভাবে দেখছেন বিষয়টি কমেন্ট করে জানান। এই প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।